আমি মেডেলিনের কামুনে 1-3-এ আছি। এখন এটি একটি খুব পর্যটকপূর্ণ এলাকা, এখানে সত্যি ঠাঁই পাওয়া যায় না, কিন্তু 200 বছর আগে এখানে সত্যি রক্তাক্ত ঘটনা ঘটেছিল। এই সুন্দর দেওয়ালে গুলির দাগ রয়েছে, গুলির সত্যিকারের দাগ অনেক আছে। তখন একদিনে এই এলাকায় 100 জনেরও বেশি মানুষ হত্যা করা হয়েছিল। সেই সময় নিহত হওয়া মানুষের লাশগুলো খোঁজা হচ্ছে। অনেকদিন এই এলাকা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল না, কার্টেল এবং অন্যান্য গ্যাংদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু এখন আমরা বলতে পারি এটি পর্যটকদের দ্বারা নিয়ন্ত্রিত। মেডেলিন কলম্বিয়ার অন্যতম বৃহত্তম এবং পরিচিত শহর। এখানে আগে পাবলো এসকোবার তার সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং প্রতিদিন মানুষ মারা যেত। এখন এখানে আধুনিক এবং উন্নত কলম্বিয়ানরা বাস করছে। রাস্তার ওপর সুন্দরী মেয়েদের ভিড়, যুবকরা অবিরাম পার্টি করছে, আর বিদেশিরা সব ধরনের আনন্দের জন্য বৈধ এবং অবৈধ কম দামে দেখে হতবাক। তারা বৃহস্পতি বুধবার ডাকতে পারে। প্রতিটি শহরে গেলে মেয়েদের সাথে গলির দেখা মিলবে। কলম্বিয়ায় আনন্দের সাথে প্রায় বিপদের মিশ্রণ ঘটে। এখানে মানুষ হত্যা করে। কলম্বিয়ায় তৃতীয় দিনে লোক আমাকে ডাকাতি করতে চেয়েছিল। কেউ কোথাও কাউকে ডাকাতি করছে, কোথাও কাউকে এমনকি হত্যা করছে। পরিষ্কার পোশাক পরা এবং কোনো বিশেষ এলাকায় আজ তুমি সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি। ভালো দিকে পরিবর্তিত হতে শহর মেডেলিন কর্তৃপক্ষ এবং মাদক বারণদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে গেছে। এভাবে হেলিকপ্টারগুলো সংক্ষেপে সকাল 5টায় এসে এমনভাবে ঝুলে থাকে। তাহলে সেখান থেকে কি বের হচ্ছে? ন্যাশনাল গার্ড, পুলিশ, সবকিছু, ব্যাটালিয়ন, ট্যাঙ্ক। তবুও এসকোবারের আত্মীয়রা এখানে বাস করতে থাকে এবং আমি এমনকি তার ভাতিজির সাথে পরিচিত হয়েছি। আমি পারছি না, এটা কি ধরনের প্রশ্ন? আমি জানি এটা কি প্রশ্ন। হুমকির সত্ত্বেও যা কলম্বিয়ার দৈনন্দিন জীবনে লুকিয়ে আছে, এখানে ইউরোপ থেকে সুখী পরিবারগুলো আসছে। সব জায়গায় বিভিন্ন ধরনের আছে নিষিদ্ধ পদার্থ। স্কুলগুলোতে, বেসরকারি স্কুলগুলোতে এটা বেশ। কলম্বিয়া আমাদের দেশ, মেডেলিন আমাদের বাড়ি। এটি কলম্বিয়ার সবচেয়ে পার্টি শহর। পাগল মেডেলিন নিয়ে একটি পর্ব হবে। তাহলে ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। ভাগ্যের জন্য রেপ শুনো এবং চল শুরু করি। কলম্বিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে সবকিছু এতটাই আরামদায়ক যে সিকিউরিটি চেকের সময় আমার পিঠের ব্যাগ থেকে বেরিয়ে থাকা জলবাহী বোতলটাও নিয়ে যায়নি। এখানে উঠতে মাত্র আধা ঘন্টা লাগবে, গাড়িতে যেতে আধা দিন লাগতো, কারণ পুরো রাস্তায় দারুণ পাহাড়। এয়ারপোর্ট থেকে বাসে চড়ে কলম্বিয়ার বিষয় শুরু। ভাড়া 1.4, বাস্তবে 2,000 পেসো নিচ্ছে। দামে আকর্ষণ অন্তর্ভুক্ত। 7 কিলোমিটার দীর্ঘ একটি টানেল, যার বেরোনোর মুখে সৈন্যরা এবং বিনোদনকারীরা অপেক্ষা করছে। আমি লক্ষ্য করিনি তাদের নাকে কি সাদা ছিল, কিন্তু খুব অদ্ভুত একটি শো। এরপর মেডেলিনের অসাধারণ দৃশ্য, ঠিক তাই যা আমাদের পাবলো নিয়ে সিরিয়ালে দেখানো হয়েছিল। El castillo, la torre, yo soy la espada que guarda el caudal, tú el aire que respiro yo, la luz. পাহাড়গুলো মেডেলিনে দারুণ জলবায়ু করেছে। দেখো, এখানে মাত্র 2-4 ডিগ্রি, যখন পাশের উপকূলে প্রায় 400 ডিগ্রি। শেষ স্টেশনে কফি, সিগারেট বিক্রি হচ্ছে 2000 সালের দশকে, আর ট্যাক্সি চালকরা দাড়ি সরাচ্ছে, ইঞ্জিনও চালু করছে না। কিন্তু সব জায়গায় এত শান্ত নয়। আমি কয়েক কিলোমিটার দূরে খুবই শোরগোলপূর্ণ এলাকায় পৌঁছেছি। চারপাশে যুবক এবং উদ্যমী মানুষের ভিড়। এটা আকমাল। সে কলম্বিয়ায় 1 বছর ধরে বাস করছে, এখানে সব জানে। সে উজবেকিস্তান থেকে এসেছে, কলম্বিয়াবাসীদের জন্য অনেকটাই বিভ্রান্তিকর। আমি ফুতুমায় ছিলাম, জঙ্গল রয়েছে। এখানে বেশিরভাগেরই ভৌগোলিক জ্ঞান নেই ভালো।
আমাকে একজন বর্ডার জিজ্ঞেস করে আপনি কোথা থেকে, বলছি রাশি। সে বলে কোথা থেকে, বলি উজবেকিস্তান থেকে। সে বলে এটা কোথায়, আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিল, তুমি জানো এটা কোথায়? সে বলল হ্যাঁ এটা তো এশিয়ার অংশে। আমি বললাম হ্যাঁ ঠিক তাই, এটা তো জ্ঞানের ব্যাপার মনে হয়। সে বলল সংক্ষেপে তো সেখানে বাংলাদেশ আছে আর সেখানে শ্রীলঙ্কা আছে। Таиланд? То есть у него Бангладеш со Шри-Ланкой, во-первых, рядом. Я такой, да, мы там рядом. অনেকের আকমাল কলম্বিয়ায় এসে পড়েছিল, কিন্তু সে দেশের প্রেমে পড়ে গিয়েছে, এখানে থেকে গেছে। আমি শুধু লাতিন আমেরিকা ঘুরে বেড়াচ্ছিলাম। প্রথমে আমি পেরুতে কিছু সময় ছিলাম, তারপর কোস্টারিকায়, তারপর মেক্সিকোর কয়েকটি শহরে। কলম্বিয়ায় পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। বোগোতায় ছিলাম, বারবারে গিয়েছিলাম। বারবার জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বললাম কার্তাহেনা অথবা সান্তা মার্তায়। তোমার মেডেলিনে যেতে হবে। সে বলে তোমার মেডেলিনে যেতে হবে কেন? মেডেলিন, সে বলল এটা একটা শহর, খুব দারুণ, খুব ফ্যাশনেবল, এখানে কলম্বিয়ায় সবচেয়ে সুন্দর। তাকে বললাম মেডেলিন সম্পর্কে কিছুই জানি না, কয়েকদিনের জন্য যাও। আমি এসে পড়লাম। এই মুহূর্তে আকমাল আবার টাকা ছাড়া হয়ে গেল। আমার কোম্পানি থেকে মস্কো থেকে ফোন করলো, বলল ভাই সেখানে সবকিছুই আছে, ঘটনাবলীর কারণে কাজ চালিয়ে যেতে পারি না। মেডেলিনে রয়ে গেলাম, একটা শহর কাজ ছাড়া, কিছুই ছাড়া। তখন থেকে আকমাল দূর থেকে লিঙ্গভা কোচ হিসেবে কাজ করছে এবং মানুষকে দ্রুত বিদেশি ভাষা শিখতে সাহায্য করছে। সে নিজে 6টি ভাষায় কথা বলে এবং কলম্বিয়ানদের খুব পছন্দ করে, যাদের সাথে সে তার স্প্যানিশ প্র্যাকটিস করে। স্যার, আমি মেডেল থেকে এসেছি। আমি সব সময় মেডেলিনে বাস করেছি। বলছে পুরো জীবন মেডেলিনে বাস করে না, আমি উত্তর অঞ্চলে থাকি। সে উত্তর অংশে থাকে। А спроси, ей нравятся вообще иностранцы, типа, она бы, типа, могла встречаться с иностранцем? মামলা আসলে আমার একটু ভয় লাগছে। আমার ভয় লাগছে। সানসেলে কি বলবো? সোরাজি সোরিয়াস টিউনো। আহা, যে গল্পগুলো বলা হয় তার জন্য। আসলে একটা মজার ব্যাপার আছে, যদি তুমি ফোন নম্বর পেয়ে থাকো আর তুমি সম্ভবত পাবে, এটা কিছুই বোঝায় না। কারণ তারা এখানে তোমাকে উত্তর দিতে পারে, যদি তারা উত্তর দেয় সেখানে 1 সপ্তাহ পর। এখানে আসলে ঠিক আছে যদি তুমি ধরো একটা ডেট প্ল্যান করেছো আর মেয়ে না আসে। Здесь нет такого понимания, как ответственность. এখানে চারপাশে খুব অদ্ভুত প্রেমের পরিবেশ আছে, সবাই একে আলিঙ্গন। যখন আমরা রাস্তা খুঁজতে চেষ্টা করছি, আকমাল এমনকি পুলিশের দিকে চোখ মেরে ফেলছে। ও তো মেয়ে। দৃষ্টি হাসান, হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা ছিল। আমি আরেকটি মেয়ের সাথে চেয়েছিলাম। সে মূলত ছিল, তবুও খুব আকর্ষণীয়। ভাবছিলাম আহা এটা কিভাবে হবে। পাবলো নেরুদার বই ছিল। জানি এখানে আপনি অভ্যস্ত নন, আমার কাছে বই আছে আমি তোমাদের। সে আমাকে গ্রেপ্তার করেনি, এটা তো ভালো। হ্যাঁ, সে আমাকে তার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিল, আমি তাকে লিখিনি। আমি দূরে চলে যাচ্ছিলাম। কেবল কারের আরও কিছু অংশ দৃশ্যমান। পায়ের নিচে অসীম বস্তি। নিয়মিত কোথাও কাছাকাছি স্থানীয় পুলিশ কাউকে তল্লাশি করছে, আর দেওয়ালে সবকিছু আঁকা হয়েছে যা সম্ভব আঁকা। ব্রাজিল, রাশিয়া, হোল্যান্ড। কলম্বিয়ার বস্তিগুলোকে কমিউনিটি বলা হয়। প্রধানত এগুলো পাহাড়ের ঢালে অবস্থিত, যেমনটা আমরা যেখানে এসেছি। পায়ের নিচে এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে, আর এলোমেলো বাড়িগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে। এই সিঁড়ির পথটা আরো উপরে নিয়ে যায়। গাড়িতে সেখানে পৌঁছানো সম্ভব নয়। এখানে ঠিক পাথরের মধ্যে কোনো নতুন কুঁড়ে ঘর বা ছোট্ট থাকার ঘরের জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। দেখো এই লোকটা কেমন জীবন কাটাচ্ছে। সে অন্য একটি বাড়ির ছাদে ছোট বাড়ি ও উঠান বানিয়েছে। কিন্তু যদি আমাদের এমন জীবন নিয়ে লজ্জা থাকতো, এখানে তার উল্টো। যত গরিব তত আনন্দে মানুষ জীবন কাটায়। এই ছেলেগুলো সম্ভবত অবৈধ কাজে জড়িত এবং তারা তাদের মুখ লুকিয়ে রেখেছে, কিন্তু তাদের মেয়েগুলো খুব কথা বলার মতো। আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল যখন আমরা কাঠ কেটে বসেছিলাম আর তুমি সোফায় বসেছিলে। এখানে আমাদের বিশাল কুকুরের একটি দলে ঢুকতে হচ্ছে। আমি ভান করলাম যে আমি ভয় পাচ্ছি না। কি হচ্ছে দেখছো? একজন মানুষ পছন্দ হয়নি। এটা মনে করা হয় যত বেশি উপরে তত বেশি বিপদ। ওখানে যত বেশি পাহাড়ে উঠবে তত বেশি ঝুঁকি কিছু সমস্যায় পড়ার। মানে প্লাস মাইনাস বুঝতে হবে। সংক্ষেপে তুমি কোথায় যাচ্ছ, কোন সময়ে এবং কাদের সাথে কথা বলছো, তাই না।
মানে যদি তুমি ভালোভাবে পোশাক পরা এবং কোনো বিশেষ এলাকায় থাকো তাহলে সমস্যায় পড়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হলো এবং সবাই ক্যামেরার সামনে নিজেদের দেখাতে খুব চায়। উঠে পড়লাম এবং চলে গেলাম। মেডেলিনে যারা বাস করে কত শতাংশ মানুষ আছে যারা উঁচু ভবনে থাকে? না, হ্যাঁ, আমি মনে করি বেশিরভাগই সম্ভবত যদি সঠিকভাবে শতাংশের কথা বলি তাহলে 5-0% বেশি। কারণ অদ্ভুত ব্যাপার হলো আমাদের গ্রামগুলো এবং অশান্ত এলাকায় যারা মূলত বৃদ্ধ এবং মধ্যপড়া মানুষ বাস করে, কিন্তু কলম্বিয়ার বস্তিতে মোটেও তা নয়। এবং রাস্তায় অনেক যুবক এবং খুবই সুন্দর মেয়েরা আছে, এবং সেখানে অনেক অত্যন্ত সুন্দর মেয়েরা আছে এবং তারা অত্যন্ত আকর্ষণীয়। এভাবে পিকআপ হয়। এটি স্থানীয় কিশোররা তাদের বন্ধুদের এগিয়ে গেছে। আমাদের বিদেশিদের জন্য মেয়েরা আমাদের ছাড়ে না। Я весь день красилась, и тут вот заметили. আর তারা কি চিৎকার করছে? আমরা কিছু দেখাতে চাই যা দেখানোর মতো। তারা যদি অন্যান্য লাতিন আমেরিকানদের সাথে তুলনা করি তাহলে আমি বলবো মেক্সিকোতে, হ্যাঁ, 3টি শহরে, কোস্টারিকা এবং পেরুতেও সবচেয়ে সুন্দর মেয়েরা নিশ্চিতভাবে এখানে কলম্বিয়ায়। তারা এখানে অস্বস্তিকর এলাকায় আছে, কিন্তু তারা বুঝতে পারে যে এখান থেকে বেরিয়ে যেতে হলে সুন্দর হতে হবে। তারা আমাদের দিকে দেখে যেন আমরা একটি ভালো এলাকায় যাওয়ার টিকিট। হ্যাঁ এবং না, এখানে এক ধরনের চরম অবস্থা আছে। এখানে হয়তো সত্যি বিদেশির দিকে তাকায় যেন তার সাথে বেরিয়ে আসতে পারে, অথবা উল্টোভাবে এড়িয়ে চলে, কারণ কিছু লোক আছে যারা স্পষ্টভাবে বিদেশিদের পছন্দ করে না। তারা মনে করে আমরা এখানে আসি, বিশেষ করে আমেরিকানরা, নিজেদের টাকা নিয়ে এবং এখানে সবকিছু কিনতে পারি, অথচ ভাষা শিখি না। সন্ধ্যা হচ্ছে এবং মেডেলিনের পার্টি যাওয়ার সময় হয়েছে, কিন্তু প্রথমে আমি আরেকটি ভ্রমণকারীর বাড়িতে যাব। রাতের বেলায় বাড়িগুলো কিভাবে রক্ষা করা হয় দেখুন। বিদ্যুৎ চলছে। এটি ম্যাক্সিম এবং কলম্বিয়ায় সে ইতিমধ্যে 9 মাস। পাভেল এসকোবারের এলাকা সরাসরি দেখা যায়। তুমি কি ইচ্ছা করে এমন ভাবে নিয়েছিলে? আসলে আমি মেডেলিনে কিছু জায়গা বদলেছি, কিন্তু আমি যেখানে থাকি না কেন সব জায়গায় আমার দারুণ দৃশ্য ছিল। অথবা আমি রোমান্টিক, এখানে আমার সবকিছু ভালো লাগে, অথবা এখানে সত্যি সুন্দর। আমি মনে করি এখানে সত্যি সুন্দর। আমি তোমাকে বলছি নতুন চোখে, এখানে অসাধারণ সুন্দর। তোমার কি মনে হচ্ছে না আমি সত্যি চোখ সরাতে পারছি না? ব্লগার ম্যাক্স একটি ইউটিউব চ্যানেল আছে, ক্যামেরা চালু হলে সে নিজেই জানে কি করতে হয়। বাচ্চারা, এটা পবিত্র স্থান, আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, দেখাই কিভাবে এখানে সবকিছু ঘটে। আমি এখানে উপস্থাপক। আমার ভালো লাগে এখানে সোজা কষ পড়তে এখান থেকে। সত্যি একদম বারের মতো, ঠিক বর্দের মতো। বাঁধো না, তারপর এমন করে একবার এবং শুরু কর। এটা দারুণ, এটা দারুণ, তাই না? এটা খুব দারুণ। দেখো বন্ধুরা, কতটা প্রসাধনী। এটা একদম জেন্টলম্যানের সেট, বুঝলে? ফ্ল্যাটটা ছোট কিন্তু ফ্রিজটা বিশাল। সেখানে কি আছে? এটা এখনই ঢুকলাম। Сколько квартира стоит? Штука баксов. ম্যাক্সিম লাতিন আমেরিকার পরিচয় ডাকাতি দিয়ে। সান পাউলোর বিমানবন্দরে আমার কার্ডের কোড পড়ছিল। আমি ভাবছিলাম ট্যাক্সির জন্য $500 তুলবো, তো মানে স্মার্ট। কার্ডটা ঢোকাচ্ছি, $500 তুলছি। এই কার্ডটা আমার হাতে হ্যাকারেরা সান পাউলোর আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক করে। এটি একটি বিশাল আকারের পর্যটন কেন্দ্র। তুমি কি নিশ্চিত? আমি তোমার কাছে শপথ করছি, এটা শুধু আমি নয়, যাতে পারো সবকিছু জানা যায়। তুমি পরে কি কোন ট্রানজাকশন দেখেছিলে? হ্যাঁ, সংক্ষেপে বললে 4-5 দিনের মধ্যে আমি ট্রানজাকশনগুলো দেখলাম। মানে আমি সকালে উঠলাম আর তখন আমি ঘুমাচ্ছিলাম, ট্রানজাকশন থেকে টাকা কাটা শুরু হয়ে গেছে। ভগবানকে ধন্যবাদ, সেখানে কিছু টাকা ছিল। আমার $2-4-7 ছিল। চারপাশে পর্বত। তুমি যেখানে থাকো 2-0-3-0 তলা ভবন থাকলে উচ্চ তলা থেকে দৃশ্য থাকবে। তারা তাদের শহরকে ডাকেন চিম্বা। চিম্বা по-испански это вещи। তারা সবাই শহর নিয়ে খুব উচ্ছ্বসিত। এটি সবচেয়ে কুল শহর হিসেবে বিবেচিত। যাকে তুমি জিজ্ঞাসা করো না কেন, আমরা এখন হাঁটতে যাচ্ছি মেডেলিনকে নিয়ে। এটি চিম্বা শহর। মেয়েদের কাছ থেকে এবং ট্যাক্সি চালকদের কাছ থেকে, সবার কাছ থেকেই শোনা যাবে। আমি এমন গ্রাফিটি দেখেছি
এটা হলো চিম্বা। বন্ধুরা, আপনার সামনে চিম্বা, মানে সবাই এখান থেকে সত্যি মজা পাচ্ছে। আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা যাব। কিন্তু উঁচু বিল্ডিং গুলো কোথায়? যেখানে উঁচু বিল্ডিং গুলো আছে সেখানে আসলে একটি শান্ত, না বলা যায় নিরাপদ এলাকা। পাবলাটা সবচেয়ে নিরাপদ এলাকা গণ্য। পাবলারা মেডেলিনের একটি পার্টি জায়গা, যেখানে অনেক বিদেশি রয়েছে ভোর পর্যন্ত হইচই। এখন শুরু হচ্ছে বন্ধুরা জেরাস পার্ক, মেয়েদের সবচেয়ে বেশি ঘনত্ব। স্বাগতম বন্ধুরা। স্বাদিষ্ট খাবার, ভালো দাম, সুন্দর মানুষ, স্বাভাবিক সংস্কৃতি। ভাষা আকর্ষণীয় পর্তুগিজ, স্প্যানিশ। তারা সহজেই যোগাযোগ করতে পারে। নাচ মানে তাদের কাছে স্বাভাবিকভাবে কাছে আসা, কথা বলা, স্পর্শ করা, এই যোগাযোগে প্রবেশ করা সম্ভব। কিন্তু এর মানে এখনো কিছুই নয়। এটা এখনো কিছুই নয়, কিন্তু এটা সবকিছুর জন্য বাধা নয়। এটা স্বাভাবিক শুরু। মেয়েরা কিছু লোক কথা বলার প্রস্তুত। তারা তোমার দিকে হাসছে, তোমার জন্য। তুমি কিছু দেখছো না। এখানে এই শহরের সবচেয়ে সুন্দর সাজানো মানুষগুলো আছে। খুব অনেক মেয়ে আছে। তুমি টেবিলগুলোর দিকে নজর দিতে পারো। দেখো কেমন হলিউডের মতো। আমি তোমাদের বলছি, কাল আমরা মিলিত হব। এমন মডেলগুলো সংক্ষেপে ঘুরে বেড়াচ্ছে। শুনো, এটা কি শুধু মেয়েরা যারা ঘুরে বেড়াচ্ছে নাকি? অথবা তারা কি কাজ করছে? এখানে যেন কাজের মধ্যে আনন্দ আছে, মিশে যেতে পারে। এখানে একটির সাথে অন্যটি বাধা দেয় না। মানে একদম নিশ্চিতভাবে বলা যায় না যে না, এবং একদম নিশ্চিতভাবে বলা যায় না যে হ্যাঁ। একই সময়ে এমনও হতে পারে যে, ধরো এক মেয়ে, সে বিশেষভাবে কাজ করছে, কিন্তু আজকের এই নির্দিষ্ট সময়ে সে শুধু আনন্দ নিচ্ছে। এটা পুরোপুরি আমার যুক্তি। সাধারণত হ্যাঁ, অনেকেই এখানে বিশ্রাম নিতে আসে যারা এভাবে বসে আছে। আসলে মানুষের উচিত বুঝতে পারা। Lo siento, mi amor. Mi cielo, mi corazón, mi culpa. Te pedí disculpas, ¿está bien? এমনকি মেডেলিনে শান্তিতে খেতেও পারছি না। আর আধা ঘন্টায় একটি সস্তা ক্যাফেতে, যা আলাদা একটি পর্বের মতো। প্রথমে আমাদের টেবিল থেকে তুলে নীল স্থানীয় রেপার। La verdad que no soy un purgatorio, la verdad que soy un muchacho de la pinta, la niña, la Santa María, las tres embarcaciones, cantantes hay muchos, cantantes hay varios, yo canto para todo el sistema planetario, la rebeldía temen. Para usted. বুঝতে পারো, ছেলেটা পড়া চালিয়ে গেল, আমরা খাওয়া শেষ। এমনকি দাদি ও একটা খেয়াল রাখতেন না যে আমি প্লেটে কিছুই না রেখে আসি। এটা আমাদের টেবিলের পেছনে আসল এসকোবারের ভাতিজি। অন্যথায় সে এটা প্রমাণ করে পাবলো ভাইয়ের সাথে তার অনেক ছবির মাধ্যমে। যে কোনো পরিস্থিতির জন্য আমি তাকে আমার ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছি। তুমি ওর উপরও সাবস্ক্রাইব করো। Бинстея, Вова Карманов, и у меня в подписчиках уже есть вот эта колумбийская контрабанда. ¿Tú eres como Don Roberto? Cumplió 76 años. ¿Y de Escobar? Sí, Roberto Escobar. Родственница Эскобара, полюбуйся. Да. Все-таки есть у родственников. Короче, самый ребята крутой бордель, который есть в Медельине. Вот, это Сабрина, получается, племянник или кто? Она племянница. Она, получается, это тетя тогда какая-то чья-то. যখন মেয়ে এসকোবারের লোগোযুক্ত ক্রীড়া জুতা তৈরির সম্পর্কে বলছে, ম্যাক্স ভাবছে পরিবারের সদস্য হওয়ার সুযোগ নিয়ে। এমন মনে হচ্ছে না যে আজকের মহিলা আক্রমণ শেষ হবে। এই দুই মেয়েকে দেখা যাচ্ছে আমরা আধা ঘন্টা আগে কোথাও দেখা করেছি। শেষে তারা আমাদের যোগাযোগের তথ্য নিয়ে নিয়েছে। ম্যাক্সিমের কথায়, অনেক কলম্বিয়ান মেয়ে এখানে ধনী বিদেশিদের খুঁজছে যারা তাদের সাথে টাকা ভাগ করে নেবে। সবাইয়ের চোখে ক্লান্তি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এমনই। এটি এমন একটি জীবনযাপন। এটি এমন নয় যে কেউ কাউকে কোনো একভাবে উপস্থাপন করতে চায়। কেউ কিছু বলে না, কিছু দেখায় না, কেউ হয়তো শুধু জানেই না ফার্মেসিটাও সবকিছুতে ভরা। কলম্বিয়ায় নিষিদ্ধ পদার্থগুলোর প্রতি অনেক সহজভাবে দেখা হয়। প্রতিটি কোণে কিছু না কিছু অবৈধ বিক্রি হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে তারা কি জন্য জড়ো হয়েছে? এখানে সহজেই ঢুকতে দেয়, কিন্তু যখন মানুষ ধূমপান করতে জড়ো হয়, সাধারণত তারা বা তো নিজেদের সঙ্গী নিয়ে আসে অথবা বন্ধুদের সাথে।
সাধারণত তারা হাঁটার সময় আরাম করে কখনো কখনো ধূমপান করে, যেমন এখানে পুলিশ থাকা সত্ত্বেও। ঠিক এখানে পার্কে এটিই হলো সাপোর্ট, তাই না? সাপোর্ট পুলিশই সবাই ধূমপান করছে, তারা অন্য বিভিন্ন কাজ করছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এটা তো অন্য দেশ, অন্য এক পরিবেশ। এখানে অন্য নিয়ম, অন্য আইন আছে। এখানে কিছু নিষিদ্ধ বিক্রি হয়, মনে কর এমন ধরনের। তাদের দিকে দেখ, কেন অনেক চুপাচুপোষ বিক্রি হয়। মানুষ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে তোমাকে স্বাদ দেয়। এটা তোমার নাসারন্ধ্র দিয়ে গড়িয়ে পড়ে এবং তোমার একটা স্বাদ হয়। আমি বুঝতে পারছি, কিছু তিক্ত বা কিছু, এবং তারা চুপাচুপোষ দিয়ে শুধু চুষে নিচ্ছে। আরেকটা ললিপপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিভাবে সম্ভব জানো? ওই কপালটা, উফ। কিন্তু তোমার সাথে এটা বেদনাদায়ক হবে, সম্পদ। কলম্বিয়ায় মাদকদ্রব্যের প্রাচুর্যে অনেক সমস্যা রয়েছে। ভাবুন তো, এখানে কিছু পদার্থ ইউরোপের তুলনায় 5-0 বা 100 গুণ সস্তা, এবং দুর্নীতিগ্রস্ত সরকার এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারে না। শেষে মানুষ সবকিছু হারিয়ে ফেলে, পাগল হয়ে যায় এবং শুধু রাস্তায় মারা যায়। আমি মেডেলিনের সবচেয়ে প্রেস্টিজিয়াস এলাকাগুলোর দিকে যাচ্ছি। কলম্বিয়ায় সব এলাকা ভাগ করা হয়েছে এবং এর মধ্যে এলাকা 33 উচ্চতায়। এই বাড়িতে এমিল নাস্তিয়া থাকেন। তাদের কলম্বিয়ায় ব্যবসা আছে। বাড়িতে বাচ্চারা আর বড় কুক। টেবিলে বিভিন্ন স্থানীয় মিষ্টি এক্সোটিক পণ্য রয়েছে। কি নামে ডাকে? গ্রানাডিয়া। গ্রানাডিয়া এটা মারাকুজার একটি প্রকার। মারাকুজা প্রকার যখন তুমি এটা ইতিমধ্যে ফাটিয়ে ফেলেছ, এটি খোলা যায়। সিকেমের ভ্রূণ। এবং এটা হলো তল্ল। এটা অনেক গাছের ভ্রূণ। মারাকুজা তাহলে দারুণ। এবং এটা এমনকি স্ট্রিপে এখানে পাবিস। কলম্বিয়ান। নিজের। আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। এটা আপনার স্ত্রী এবং এখানে প্রায় সবাই আছে। এক অংশ মারছে। যেখানে আছে Кто бы мог подумать, на что я подсел в Медельине, так это на фисташке. এমিল নাস্তিয়ার 3টি সন্তান আছে, তারা মেডেলিনে পড়ে। মেডেলিন এর পরিচিতি বিবেচনা করলে এখানে নিশ্চয়ই প্রতিটি কোণে কিছু না কিছু পাওয়া যাবে। Как родителям уследить за детьми, чтобы они вот это не попробовали, или они могут попробовать, или вот ваше мнение как родителей? তাহলে প্রথমত নিষিদ্ধ ফলের অভাব, অর্থাৎ এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। এ বিষয়ে কথা বলা দরকার। এটা সম্ভবত এক কথায় এটা হলো শিক্ষা। মানে যেমন উদাহরণস্বরূপ পোল্যান্ডে যখন 90 এর দশক বা 2000 এর দশকে শিশু টিনেজার বা সেখানে 10, 12, 13 বছরের শিশুদের সেই সময় দেখেছিল পিতামাতাদের কিছু শেখাতে হয়েছিল। আমার কিছু বন্ধু আছে যারা হল্যান্ড থেকে, আমি জানি তারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এটা সম্ভবত সঠিক। কিশোরদের মাদক থেকে রক্ষা করতে তাদের সাথে নিয়মিত আলোচনা করতে হবে। বিভিন্ন ধরনের নিষিদ্ধ পদার্থ আছে এবং আমরা এ বিষয়ে কথা বলছি। তাদের দেখাই কি হচ্ছে কি এবং এর সাথে কি হয়। তিনি খুব ভালোভাবে জানেন। স্কুলগুলোতে আছে এবং স্কুলগুলোতে আরো বেশি। মানে এটা সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা নিষেধাজ্ঞা দেই। যখন তুমি চাও আসবে, আমরা বলবো ঠিক আছে, হ্যাঁ তুমি বুঝতে পারছো, তুমি এখন বয়সে কিছুটা উপযুক্ত কিছু চেষ্টা করার জন্য। 1-5-6 বছর বয়সী প্রস্তুত। Чтобы это не было так, что потом он уйдет и какого-то там трэша, да, придет, вернется в непонятном состоянии. Нет. কলম্বিয়া বৈধকরণের পথে এগিয়ে যাচ্ছে এবং গাঁজা ও কোকের পণ্য থেকে অফিসিয়ালি উপার্জন করার চেষ্টা করছে। এটা কি ধরনের হারবারিল? গাঁজার পণ্যগুলোর প্রদর্শনী। এটা হলো ব্যথানাশক মলম যা ক্রীড়াবিদদের জন্য ব্যবহার করা যায় যখন তোমার পেশি ব্যথা করে কিছু একটা ব্যথা করছে। এটাও বিষয় হলো এটা গাঁজার তেল আমি জীবন্ত করব। হ্যাঁ, এটা হলো চুলের টনিক, চুলের বৃদ্ধির জন্য। সেখানে বিভিন্ন ধরনের ইউক্যালিপটাস ঘাস সবকিছু আছে এবং কোকের এক্সট্রাক্ট এবং গাঁজারও। হ্যাঁ, এখানে কিছু প্ল্যান্টেশন আছে যা বিশেষভাবে চিকিৎসার জন্য গাঁজা চাষ করে। তারা এটা বিভিন্ন প্রসাধনী কোম্পানির কাছে বিক্রি করে। মানে এখানে আসা পুরোপুরি সম্ভব। $500,000 বিনিয়োগ করা, নিজের জন্য একটি প্ল্যান্টেশন কিনে নেওয়া এবং পরে বিক্রি করা। মা অতিরিক্ত বের করে না কিভাবে গাছপালা। এই নতুন এবং অনন্য ধরনের কৃষি কলম্বিয়ায় নিয়ে আসছে অনেক টাকা। এটা গতি পাচ্ছে, তাহলে অবশ্যই এটা এখনো কফি নয়, কিন্তু এটা বড় গতি পাচ্ছে। কারণ হ্যাঁ, অনেক মানুষ অনেক দিন ধরে আমেরিকান বাজারে এই ধরনের পণ্য বিকাশ করছে।
তুমি কিন্তু ভুলে যেও না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রাহক। এ ধরনের পণ্যের জন্য গ্রাহক তোমার কাছে যুক্তরাষ্ট্রে আছে। এটা কাছাকাছি, তাই পরিবহন খরচও কম, মানে সবকিছুই এর জন্য প্রস্তুত হচ্ছে। এখানে চাষের খরচ অনেক কম। কলম্বিয়ায় কৃষি ব্যবসা পরিচালনার জন্য উদাহরণস্বরূপ এখানে একটি খুব আকর্ষণীয় সুবিধা আছে, এমন যে এখানে আবহাওয়ার কারণে তোমার প্রায় কিছুতেই সেচের ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন নেই। মানে এটা স্বয়ংক্রিয়ভাবে প্রকৃতির দ্বারা জল দেওয়া হয়। তোমার কাজ বরং জল সরবরাহ নিশ্চিত করা। যেহেতু এখানে সস্তা জমি, সস্তা শ্রম এবং সেচের ব্যবস্থা করার প্রয়োজন নেই, মুখ্যত ফলের গাছগুলোর উপর, যেমন অ্যাভোকাডোর উপরও। তুমি কল্পনা করতে পারো তোমার উৎপাদনের খরচ কতটা কমে যায় যখন তোমার কাছে এই বিশাল ভোক্তা বাজার আছে, যেমন পাশের দেশ যুক্তরাষ্ট্র। যেমন সিএনজির দেশগুলোতে হয়। কলম্বিয়ার গ্যাংস্টার এবং মাদক ব্যবসায়ীরা ধনী হয়ে যায়, রাজনীতিতে চলে যায় এবং বৈধ ব্যবসায়ী হয়ে যায়। সত্যি মেডেলিনে শান্তি বেশি, কারণ এখানে বোগোটায় যে কার্টেলগুলোর মধ্যে ঝগড়া হয় তা নেই। বোগোটায় যেগুলো আছে সেগুলোই আছে। সেখানে ছেলেরা, যারা প্রতিনিধিরা মনে হচ্ছে এক পার্টিতে শান্তভাবে বলেছিল, এখানে সবকিছু ভালো, আমাদের এখানে সবকিছু নিয়ন্ত্রণে আছে। মানে অ্যান্টিওকিয়ান মাফিয়া নিজেদের এখানে গড়ে তুলছে, তারা হোটেল তৈরি করছে। তারা ইতিমধ্যেই বুঝে গেছে যে টাকা যা একসময় অন্যভাবে উপার্জিত হয়েছিল, এখন এটা সবকিছু আইনগতভাবে করতে হবে। আজকের দিনে এমনকি যদি কিছু চমৎকার মানুষ এসব কাজ করে, তারা এমন জায়গায়ও যায় না যেখানে আমরা যাই। মানে তাদের একটি সম্পূর্ণ আলাদা সংযমতা আছে। তুমি তাকে আসলে কোথাও দেখছো না, কোথাও স্পর্শ করছো না। কিন্তু বেশিরভাগ কলম্বিয়ান এখনো বস্তিতে বাস করছে। তারা ধনী হয় না, কিন্তু অন্তত রাস্তায় মারা যাওয়ার সংখ্যা কমে যায়। Por la noche es peligroso o no? Un segundo, retroceder. No, por acá la vida es calmada, muy tranquila. No puede salir tranquilamente a las calles y dependiendo si uno no se mete con nadie, nadie se mete con uno. Как они относятся к Пабло? Pues ellos tampoco es que me hayan hablado mucho de ellos, pero igualmente como él dijo, aquí todo el mundo lo conoce. Позитивно или негативно? Более негативный. মেডেলিনের কিছু এলাকা রক্তাক্ত টাকায় তৈরি হয়েছে। এসকোবার এবং সেখানে বাসিন্দারা এখনো তার প্রতি সম্মান দেখান। এখানে তাদের মধ্যে সব যুদ্ধ চলতো। Но даже здесь есть мемориал бывшего здания, получается, которое выкупил Пабло Эскобар, называлось оно Монако. Вот, получается, там 46 тысяч точек. Каждая из этих точек 46-612, да, как пуля, да. Это, получается, каждая точка посвящена какому-то пострадавшему во время войны. 46 тысяч 612, да, точек. এটা হচ্ছে শুধু মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে কার্টেলগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ, মানে তারা একজনের জন্য কতজনকে হত্যা করবে। এমনও হয়েছে যে ধরুন কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে হত্যা করতে তারা পুরোপুরি একটি বিমান উড়িয়ে দিয়েছিল, এমনকি উড়ানের নামও ছিল এভিয়ানকা ফ্লাইট। এটা হচ্ছে পুরো এইবার যুদ্ধটা শুধু একজন কর্মকর্তার জন্য। ধরুন সেখানে প্রতিযোগী ছিল 100টি কার্টেল ব্যাংকে, পুরোপুরি ব্যাংক উড়িয়ে দিয়েছিল, পুরোপুরি সুপারমার্কেট উড়িয়ে দিয়েছিল শুধু একজনের জন্য। মোটামুটি কলম্বিয়ানরা এসকোবারের জন্য লজ্জিত, কিন্তু তাকে ভুলে যেতে পারছে না। আমেরিকানরা তাকে এমন বানানোর জন্য সবকিছু করেছে। এটা চরিত্র হিরো অবশ্যই, হ্যাঁ, এটা নেটফ্লিক্স, এটা এবং কিছু অন্যান্য সিরিজ, কিছু গল্প, কিছু বই। এখানে সমস্যা তৈরি করছে আগত ভেনেজুয়েলীয়। তাদের মধ্যে আসলে একদিকে বোঝা যায় দেশটি খুবই দরিদ্র, তবে তেলের মজুদে নম্বর 1 ভাবতে পারছো, হ্যাঁ, কিন্তু দুর্নীতিগ্রস্ত সরকার এবং কিছু নিজেদের ভুলের কারণে মানুষ খুবই দরিদ্রভাবে জীবনযাপন করছে। চুরি করা সহজে, এটা 6 মাসের কাজ, এমনকি আরো বেশি। তাহলে তারা এই পথে গেল অপরাধে। যখন কমিংনে এমন ছেলেরা মোপেডে উড়ে যায়, তখন তোমার সম্পত্তি ভালোভাবে রক্ষা করা ভালো, মজবুত। যদি এখানে অপরাধের কথা বলি, তাহলে এই পাহাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্ধ্যায় কিছু সমস্যা হতে পারে, কারণ পুলিশ আসতে আসতে সবকিছু ঘটে যাওয়ার আগেই তাদের পালিয়ে যাওয়া বা কোথাও লুকিয়ে পড়া সহজ। একই সময়ে সন্তানদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেছেন যে তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত হন না। আমাদের বড় ছেলে, তার বয়স 1-3 বছর, সে জলপথে প্রশিক্ষণ করে উবারে যায় ফিরে আসে। আমাকে তার কিছুই দরকার নেই। হ্যাঁ, আমরা জানি উবার আছে, একটি অ্যাপ্লিকেশন, আমি দেখি কে কি নিয়ে যাচ্ছে। И как правило эти водители даже повторяются, они уже нас знают кого везут, то есть это очень комфортно। এবং আমি বিপজ্জনক এলাকাগুলো বলবো। আসলে হ্যাঁ, তারা আছে, হ্যাঁ, আমরা সেখানেও যাই। সেখানে মেডেলিনের সেই একই কেন্দ্র, এটি আসলে সংঘাতপূর্ণ এবং বিপজ্জনক হতে পারে। আরো কিছু এলাকা আছে যেগুলো পুরোপুরি গ্যাংস্টার স্টাইলের বলা যায়, আমরা সেখানেও যাই এবং ঢুকি। সবকিছু নির্ভর করে তুমি এই বাস্তবতার প্রতি কিভাবে মনোভাব রাখবে। দিনে মাছিটা নিয়ে আসবে না এবং কিছু কেটে ফেলবে, তাই না?
আলোতে সরাসরি ডাকাতির মতো কিছু নেই, মানুষ দাঁড়িয়ে আছে, হাঁটছে। Как правило, это какие-то определенные ситуации. ম্যাক্সিম বিপজ্জনক এলাকায় বেশি যায় এবং তারা বাস্তবতা অনেক কঠোর। তৃতীয় দিন কলম্বিয়ায় লোক আমাকে ডাকাতি চেয়েছিল। আমাদের কয়েকজন মেয়ের সাথে ছিলাম, আলিনার সাথে একজন ইউক্রেন। সেই লোকটা যখন আলো ছিল বোগোটার কেন্দ্রে লোহার ছুরি বের করে বলল, আমি এখন তোমাকে গেঁথে দেব, মানে গেঁথে দেব। সে 2 পর্যন্ত গুনেছে, সেকেন্ড বাকি আছে। এবং সেখানে ঘটনা ছিল, একজন লোক আমার পিছনে দৌড়াচ্ছিল, আমাদের মধ্যে ফটোশুটের মতো শুরু হয়েছিল এবং সে বলল একটু অপেক্ষা করো, এবং সে তার ট্যাক্সির দিকে গিয়ে ট্রাঙ্ক খুলে কিছু খুঁজতে লাগলো। কিছু বের করলো, কোনো থিম। আমি বলতে পারি না কি ছিল, কারণ আমি শুধু দেখিনি, ভাবছিলাম পিস্তল থাকবে। স্থানীয় মেয়েদের সাথে পরিচয় কখনো কখনো খারাপভাবে শেষ হয়, কিন্তু তারা মনে করে তুমি ধনী, তুমি হয়তো ধনী নাও। কত রকমের মানুষ আসে যারা মোটেও ধনী নয়, যাদের কোনো টাকা নেই। তাহলে সাদা সম্ভবত লেকিং এর, হ্যাঁ, এটা একটা বিকল্প হতে পারে। কিন্তু অন্যদিকে যখন আমি দেখি মানুষ কিভাবে বিশ্রাম নিচ্ছে এবং কিভাবে তারা এই সমস্ত বিলাসিতা এবং ঝলমলে জিনিসে টাকা খরচ করছে, দামি খাবার, দামি পোশাক, সাজসজ্জা করা মেয়েরা টিউনিং এ, মানে টাকা তো আছে, সমস্যা যেটা গ্লাফেলিনা বলা হয় সিন্ডারেলা, এবং সিন্ডারেলা আছে যেটা, যেমন আমি বুঝি, কোথাও বিভিন্ন কিছু মেশানো হয়, মানে ককটেল, মদ্যপান। আমি স্প্যানিশ শিখতাম, আমার একজন সহপাঠী ছিল, সে সিন্ডারেল্লার এক মেয়ের সাথে পরিচিত হলো। সে তার কাছে এলো এবং মদ্যপান করতে বলছে চল সেখানে কিছু করি, কিন্তু ভদকা না। একবার ভদকা, তারপর দেখা গেল 2 দিন চেতনাহীন হয়ে পড়ল, সে প্রায় মারা যাচ্ছিল। সে কিছু মেশাল। পরে আমি দ্বিতীয়বার পড়তে গিয়েছিলাম, তখন আমার সহপাঠী ছিল আমেরিকা থেকে, এবং সে বলছে আমি 4 মাস পড়াশোনা করেছি, বিভিন্ন বিদেশিদের নিয়ে আলোচনা করেছি, যাতে বোঝা যায় গ্রুপে 4-5 জনের বেশি বিদেশি নেই, মানে নিশ্চিতভাবে বলা যায় যে সে 2-0 জনের বেশি বিদেশি দেখেনি। এবং এই 2-0 জনের মধ্যে 3 বা 4 জন মদ্যপানের কারণে অজ্ঞান হয়ে পড়ে, এবং আরো অনেক কিছু। এটা কতটা বিপজ্জনক, সবাই স্বাস্থ্য ধরে রাখতে পারে না, যারা মদ খাওয়াতে বাধ্য করে। Как бы они тебе кидают, там, допустим, пару там пилов, да, смотрят, тебя не берет. А у них, как бы, как я уже объяснял, вот это, знаешь, там, замуж не втерпешь, ну, они нетерпеливые. Они раз там, блядь, двойная сверху доза, понял? А они ж не химики, там, не алхимики, не знают темы. Они тебя накидывают, как бы, это раз и просто кряк. Они, то есть, у тебя воруют телефон, и банковскую карту, и деньги. Ну, и там, ну, там, рыжуха, там, цепи, у кого что. কলম্বিয়ায় ডাকাতির প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। Идешь по улице, тебя, допустим, обгоняют сзади, тебе дышат каким-то порошком в лицо, ты просто его случайно как бы вдохнул просто на расстоянии, просто по улице идя, даже с ветром. কেউ তোমার হাত ধরে নিয়ে যায়, চল, মানে তোমাকে লুট করা হচ্ছে আর তুমি দাঁড়িয়ে হাসছো, এটা দেখছো। কিভাবে বোঝা যাবে মেয়েরা কাজ করছে? তারা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এবং নড়াচড়া না করতে পারে? গ্যারান্টি নেই তারা বন্ধুর জন্য অপেক্ষা করছে না, কিন্তু তাদের অপেক্ষা না করার গ্যারান্টি নেই, বিশেষ করে বন্ধুর জন্য। টাকা দিয়ে ভুল করে টাকা বদল করেছে তুমি, তারা বলবে হয়তো তোমাকেও। এখানে সরাসরি ভিডিও করা যায়, কারণ তারা এখানে হাঁটবে। পুলিশ স্পষ্টতই সবকিছু জানে, কিন্তু কর্মকর্তারা সাধারণত শুধু মৌলিক শৃঙ্খলা রক্ষা করে। সোজা কথায় তারা দেখছে যেন পর্যটন স্থানে একে অপরকে মারধর না করে। এই পুলিশদের সাথে আমরা যৌন কর্ম নিয়ে সরাসরি কথা বলেছি। En Colombia es legal si yo busco para una chica con dinero, para pagar dinero? La prostitución acá no es legal. No es legal. No, obviamente mayor de edad. Mayor de edad sin problema. Tú no vas a ir a policía como... ¿No? Okay, no, gracias. যদি তুমি প্রাপ্তবয়স্ক হও তাহলে তোমার কিছু হবে না। আর সে কি বলেছে? সে বলল এটা অবৈধ, তোমাকে আটকাবে। Она говорит, нет. А ее? Никого. А что тогда такое легально? Если я не просто знаю, я не знаю. Нельзя, но занимайтесь, пожалуйста. То есть тебя как бы упакуют, если ты как бы спишь с несовершеннолетним человеком, как бы за деньги. এখানে কত কলম্বিয়ান মেয়ে দেখা যায়, কিছু কিছু তো বাচ্চার মতো দেখাচ্ছে। এক 8 বছর পর কাছে ডকুমেন্ট কাজ আমার কাছে একটি ডকুমেন্টে দেখাল
এর মধ্যে অনেক ছোট ছোট শিশু আছে। মূলত এরা হলো আদিবাসী যাদের থাকার জায়গা নেই। যেখানে অনেক পর্যটক থাকে তারা নাচ এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে কিছু উপার্জন করতে পারে। পুলিশ তাদেরকে অবিরাম জরিমানা করছে, কিন্তু এটা কাজ করছে না। আদিবাসীদের যাওয়ার জায়গা নেই। ম্যাক্সের সাথে আধা ঘন্টা ধরে আমরা সাক্ষাৎকার রেকর্ড করছি। আমরা কথা বলছি, পাশে গান বাজছে, আর পাশে একটি আদিবাসী পরিবার ঘুমাচ্ছে। সম্পূর্ণ দল নিয়ে বাবা ছাড়া সত্যি। নাস্তিয়া এবং এমিল বার্সেলোনা থেকে এখানে এসেছেন, যা অস্বাভাবিক কারণ অনেক কলম্বিয়ানের বিপরীতে ইউরোপের স্বপ্ন দেখে। দাদা লিখছেন যে না, এটা সম্ভব নয়। কিভাবে উন্নত ইউরোপ থেকে উন্নয়নশীল লাতিন আমেরিকায় চলে আসা যায়? চলে আসা সম্ভব। এটা ছিল আমাদের সচেতন পছন্দ। আমরা বুঝতে পেরেছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমরা আমাদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করতে পেরেছি। যদি এভাবে দেখা যায় যে আমরা তোমার বাড়ি কোথায় বা তুমি কেমন অনুভব করছো বাড়ির মতো। হ্যাঁ, কলম্বিয়া এখন আমাদের দেশ। মেডেলিন এটা আমাদের বাড়ি। আমি ভাবছিলাম আমি রাশিয়া থেকে ইউরোপে চলে আসার পর আমি সেখানে পুরোপুরি মেতে উঠলাম। আমি ওয়াও, আর এটা সম্ভব, আর এটা সম্ভব। এখানে কোনো সীমা নেই, কোনো বাধা নেই। তারপর দেখবে এখানে অনেক কিছু। নাস্তিয়া এবং আমিল একটি সবচেয়ে দামি এলাকায় থাকেন। আপনার এলাকায় আবাসনের দাম কত? উদাহরণস্বরূপ $1000 থেকে। আরো সফট প্ল্যান আতালিয়া প্রয়োজনের উপর নির্ভর। এটি একটি সাধারণ এক রুমের স্টুডিও। দাম হবে $600,700। হ্যাঁ, যেমন একটি পরিবারের জন্য আবাসন। 3টি শোবার ঘর আছে, যেমন আমাদের প্রায় 100 বর্গমিটার। তাহলে দাম হতে পারে $1000 একটু বেশি। একই রকমের ফ্ল্যাট কিন্তু বার্সেলোনায়। এটার দাম কত? তোমার জীবন কত টাকা খরচ হয় এখানে মাসে? আসলে তেমন বেশি নয়। আমি এখানে ভাড়া নিচ্ছি আসলে ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট, কিন্তু আমার বেশিরভাগ বলা যাক খরচ খাবারের জন্য। আমি বাড়িতে কিছুই রান্না করি না। আমি প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার খাই। আমার চাহিদা বেশ সাধারণ, তাই আমি সেখানে মাসে $800,900 সহজেই চলে যাই, খাবারের সাথে, অ্যাপার্টমেন্টের সাথে। আমি বুঝতে পারছি, তুমি তো সেভিংস করছো না। এটা স্বাভাবিক। অথবা এটা কেন হচ্ছে? সেখানে একটি আলাদা ফ্ল্যাট ভাড়া নেওয়া যেত, কিন্তু আমার অ্যাপার্টমেন্টগুলো আমার জন্য বেশ উপযুক্ত। আমার নিজের বাথরুম আছে, হ্যাঁ, এবং আমার দারুণ প্রতিবেশীরা আছে। আমার ভালো লাগে। $1000 ভাড়া সম্ভব। $1000 দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিতে। এর জন্য প্রয়োজন নেই। দামের বৃদ্ধি হচ্ছে। এটা হয় কারণ অনেক আমেরিকান এখানে আসেন। হ্যাঁ, তারা বেশ ভালোভাবে উপার্জন করেন এবং তারা দরদাম করেন না। মানে তাদের বলা হবে যে 3টি ঘরের ফ্ল্যাটের জন্য $3,000 ঠিক আছে, ভালো। যদি আমাদের কেউ সেখানে দরদাম করে, কিন্তু এখানে তো সেটা হয় না। সবকিছু এমন একটি শব্দ আছে যেটাকে বলা হয় গ্রিঙ্গো প্রাইস, মানে দামটা আসলে গ্রিঙ্গোর জন্য, তাই না? বেশিরভাগ কলম্বিয়ানদের ভালো বাড়িতে থাকার সামর্থ্য নেই, যেমন এই ছেলেটার মতো যে ফাভেলা থেকে কাজে যাচ্ছে। আর বেতন কত? আমি জানি না, কিন্তু আসছি। ভাবছে কলম্বিয়া ছেড়ে চলে যাবে। ভবিষ্যতে সে ফাভেলা থেকে চলে যাবে। রাশিয়া, আহ বাহ, এটা তো হা 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 হা। সে শুধু বুঝে গেছে আমরা রাশিয়ান ভাষায় কথা বলছি। হ্যাঁ, ঠিক যেমন বেশিরভাগ লাতিনোরা সে আমেরিকায় যেতে চায়। আর তুমি? সে বলছে তার ইংল্যান্ডে যেতে ইচ্ছা হচ্ছে কারণ সে পেশাদার ফুটবল খেলোয়াড় হতে চায়, আর সেখানে ভালো দলগুলো আছে। নাস্তিয়া এবং আমিল ট্যুরিজমের কাজ করেন এবং প্রায়ই তাদের ক্লায়েন্টরা বস্তি দেখতে আসার জন্য টাকা দেন। কেউ কি বলতে পারে আমি 3 নম্বর বা এমনকি 2 নম্বর স্টেজে চেষ্টা করতে চাই? এটা তো শুধু একটা প্রশ্ন, বিশ্বাসের পরিবেশে পৌঁছানোর, যেখানে আমরা নিশ্চিতভাবে জানি সে ঘুমিয়ে পড়বে, জেগে উঠবে এবং নিজের মতো থাকবে। তার কিছুই হবে না, তারা তার কিডনিও বের করবে না। ভালো এলাকায় চলে যাওয়ার উদ্দেশ্যে, ভালো আলাদা আলাদা রেকর্ডিং। তাহলে আমরা কলম্বিয়ায় যাব। এটা তো ভয়ঙ্কর। এমন কিছু হবে যে ধনীদের সন্তানরা গন্ধনে পথচারীদের ধাক্কা মারে। একটাই ব্যাপার ঘটে, তারা নিজেদেরই রাস্তা থেকে সরে যায়, অদ্ভুত পরিস্থিতিতে পড়ে, কিন্তু এমন ভাবে যে সেখানে প্রায় কাউকে ধাক্কা মারে তা নয়। তোমার পিস্তল বেরিয়ে এসে চাপা দিল আমাকে কাটিয়ে। আসলে হ্যাঁ, তুমি জানো অনেক কম। না না, খুব সংস্কৃতিশীল, সভ্য, হাসে। এটা নিশ্চিত নয় যে তারা তোমাকে তাদের গোষ্ঠীতেই গ্রহণ করবে, কিন্তু এদিকে তারা খুব শান্ত। তাদের মধ্যে রাতের জীবনে আমরা একটি দামি রেস্তোরাঁয় আসি, তারা সেখানে বিশ্রাম নিচ্ছে। একজন বেশি মদ খেয়ে ফেলেছিল, কিছুটা পান করেনি, তার খারাপ লাগতে শুরু করলো। তারা তার খেয়াল রেখেছিল, তাকে শুইয়ে দিয়েছিল, সে জেগে উঠলো, ট্যাক্সি ডেকে পাঠাল এবং তাকে বসিয়ে পাঠিয়ে দিল। আমরা এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ ঝগড়া দেখিনি। শোডাউন, কিছু চেরোকি,
কিছু চাপা দেওয়ার ঘটনা, কিছু। তুমি যাচ্ছ, ধাক্কা দিলে কিছু একটা, আমাদের তো সঙ্গে সঙ্গে শুরু হয়, শুনছো? এখানে কিছু নেই। তুমি এসেছ দুঃখিত, কিছু ভয়ঙ্কর নয়, তুমি আমাকে দুঃখিত বলো। Все люди говорят громко, и причем они могут музыку вот так. Они, знаете, только наушники, да? Я замечал уже. Да, вот в динамике все. এখানে এটা আপনার স্নায়ুতন্ত্র প্রশিক্ষণের জন্য। এটি আদর্শ দেশ জানো, কারণ রাশিয়ায় যদি আমরা ঠিক করি তাহলে সেখানে কিছু করা যায়, কিন্তু এখানে যেন কিছুই সহ্য হয় না, বিশেষ করে রাতে। হ্যাঁ, তারা সহ্য করে না, তারা রাতে অভ্যস্ত হয়ে গেছে। ঘড়ি তুমি জোরে সঙ্গীত চালালে এবং কেউ কিছু বলবে না, মানে ধরো প্রতিবেশী আসবে, তুমি বলবে ভালো আসো, একসাথে কিছু সময় কাটাই। এবং লাতিন আমেরিকায় এটা সব জায়গায় এমনই। কলম্বিয়ানরা প্রতিশ্রুতি দেওয়ার পরপরই তা ভুলে যেতে পারে। এটা রাগের কারণে হবে না। পরিস্থিতি হয়েছে যখন আমার বন্ধুরা টেবিল সাজিয়েছিল, অতিথির অপেক্ষায় ছিল, কিন্তু অতিথিরা আসেনি। এখানে ফোন বা বলা হয় না, দোস্ত কি হচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, সালাদ কেটেছিলাম, সবকিছু। আমরা এখানে 3 দিন শাকসবজি মেরিনেট করছিলাম, তোমরা আসলে না। না, এখানে এটা এমনই রীতি। ফোন করে বলো কেমন আছো দোস্ত, দোস্তরা কেমন, আজ হয়তো আসবে। তাদের কাছে গেলে তারা বলবে আমরা তো আসার কথা ছিল, চল আমরা আজ আসবো। মানে এখানে কেউ কারো কোনো দায়িত্ব নেই। কলম্বিয়ানরা যুদ্ধের শত্রুদের প্রতি রাগ নেই। সম্প্রতি আমি একজন কলম্বিয়ানের সাথে এই বিষয়ে কথা বলেছি এবং সে আমাকে বলেছে কলম্বিয়ানদের হৃদয়ের দিকে তাকাও, অন্য যে কোনো জাতি পুরো ইতিহাস মনে রাখবে এবং স্মরণ করবে এবং সর্বদা হিসাবে, হ্যাঁ এক ধরনের অনন্তকাল, হ্যাঁ এক ধরনের হুল। কলম্বিয়ানদের মধ্যে এমন কিছু নেই, তারা এতটা ভালো, এতটা প্রেমময়। কতজন রুশভাষী আছে, পরিসংখ্যান আছে, রুশভাষীদের জন্য পার্টি মিটিং হয়? আসলে খুবই কম। আমাদের টেলিগ্রামে একটি চ্যাট আছে, হ্যাঁ, কলম্বিয়ায় রুশ ভাষীদের জন্য বিভিন্ন শহরে। সত্যি বলতে আমি এখনো একবারও কোনো পার্টিতে যাইনি। মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ানদের কাছে স্থান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোবাসা ঘৃণা করা। সেন্ট্রাল পার্ক, এটা বলিভারের পার্ক নামে পরিচিত। এখানে একজন লোক আছে যে সব সময় মাইকে কিছু না কিছু চিৎকার করে, মানে স্পিকারেও। তিনি সেখানে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলছেন, আর আমি যখন পাশ দিয়ে যাচ্ছি তখন সে মাইকে চিৎকার করতে শুরু করে, মানে আমরা সবাই পোস্ট সোভিয়েত অঞ্চলের সাথে একসাথে থাকতে হবে, মানে হ্যাঁ সেখানে সোভিয়েত ইউনিয়নের সাথে, কারণ আমরা আমেরিকানদের বিরুদ্ধে। আমেরিকানরা সেখানে এমন কিছু জটিলতার মধ্যে আছে। আমি অবাক, ভাবলাম ওহ কিছুই না, কিন্তু এখানে সত্যি আমেরিকানদের প্রতি তাদের মনোভাব কেমন? তারা কি তাদের কিছু প্রতিরোধ করার চেষ্টা করছে? না, তারা আসলে আমেরিকানদের বিরুদ্ধে কিছুই করতে পারে না, কারণ এখানে আমেরিকানদের বিশাল প্রভাব আছে, বিশাল কর্তৃত্ব। যুবকদের বলি, যুবকরা হয়তো আমেরিকানদের খুব পছন্দ করে, কিন্তু বয়স্করা এখনো মনে রাখে তাদের আমেরিকানদের সাথে কিছু সমস্যা ছিল এবং খুব ভালো নয়, কিন্তু মেক্সিকোর মতো নয়। সবচেয়ে আমেরিকান বিরোধী দেশ বলা যাক সেটা মেক্সিকো, কারণ সেখানে সীমান্তে অনেক অভিবাসী এই দেয়াল পার হতে চেষ্টা করে, অথবা কিভাবে যেন পুলিশকে ফাঁকি দিয়ে পৌঁছানোর চেষ্টা করে, তাই সেখানে এমনটা হয়। সেখানে যখন তুমি গ্রিঙ্গো বলো, তারা গ্রিঙ্গো তাই কেন কিছু নাই, কিন্তু তবুও আমেরিকার বিশাল প্রভাব পড়েছে, এর মধ্যে ইংরেজি ভাষাও, অনেক শব্দ আর গোস। Допустим, подруга там парню или наоборот говорит там бебе, ну как baby, или там man здесь тоже слово man, да, man, да, то есть в Испании такого слова нет, допустим, man там что-нибудь такое. Здесь, допустим, машина это carro, в Испании это coche, а здесь carro, как car. গ্রিঙ্গো আমি বুঝতে পারলাম এটা যে কোনো ধরনের গালাগালি। আমরা একই গ্রিঙ্গো গণ্য। মেক্সিকোতে গ্রিঙ্গো মানে ছিল আমেরিকানরা অথবা ইংরেজরা। শুধু আমেরিকানরা? গ্রিঙ্গো মানে শুধু আগত ব্যক্তির শব্দ। স্পেনীয়রাও গ্রিঙ্গো? স্পেনীয়রা এখানে, হ্যাঁ, বেশি করে না, কারণ স্পেনীয়রাও স্প্যানিশ ভাষায় কথা বলে, বেশি করে না। গ্রিঙ্গো এমন একজন পর্যটকের একটি শব্দ। যখন আমি তাদের সাথে স্প্যানিশে কথা বলা শুরু করি তখন আমাকে গ্রিঙ্গো বলার জন্য কঠিন হয় ধরুন, কিন্তু তারা কথা বলে গ্রিঙ্গো, কিন্তু মূলত আমাদের গ্রিঙ্গো বলা উচিত। দাল গ্রিঙ্গো, শুধু জাপানের গ্রিঙ্গো কথা বলে। আমি সহজীকরণ বলছি। যদি স্লাভিক মুখ হয় তাহলে সে আমেরিকানি, যদি উজবেকিস্তান থেকে হয় তাহলে জাপানি। সুন্দর এবং কথা বলা মানুষের অভাব নেই, তবু আকমারির জন্য কখনো কখনো একাকিত্ব অনুভব হয়। এখানে থাকলে খুব একাকী লাগে। তুমি বুঝতে পারো না কিভাবে তোমার মেয়েদের জন্য মন কাঁদে, তাই না? আমাদের সোভিয়েতদের মতো। আমি মনে পড়ে সংক্ষেপে কিভাবে আমি শপিং মলে যাচ্ছিলাম এবং আমি স্লাভিক চেহারার মেয়েদের দেখতে পাই। না, লম্বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কাছে যাই এবং দূর থেকে ইংরেজিতে কথা বলা শুরু করি, কিন্তু তুমি বুঝতে পারলে যে সে স্লাভিক। সেখানে ঝুঁকি ছিল হয়তো এটা জার্মানি। এদিকে তারা খুবই অনুরূপ ছিল। হ্যাঁ, আমি তার কাছে জিজ্ঞেস করি আমি কি রুশিতে কথা বলতে পারি। সে, হ্যাঁ আমি এমন, আলহামদুলিল্লাহ, চলুন কথা বলি। আমি মনে পড়ে আমরা তখন অনেক সময় ধরে খুব দীর্ঘ সময় কথা বলেছিলাম এটা, এবং সে আমার রসিকতা বুঝতে পারছিল। বুঝছো, এই পুরো সমস্যা।
সার্কাজম বুঝতে পারে না। সার্কাজম Была женщина беременна. Что-то это был тур. А это да, Уже скользкая тема. Да, это было, по-моему, в Мексике. И я женщине говорю: извините, а вы беременна? Или у вас в отеле all inclusive? Она долго думала. যখন আমি আশ্চর্য হয়ে অদ্ভুত মানুষের আকৃতি দেখছিলাম, ম্যাক্সিম আবার তার পরিচিত মেয়েদের সাথে দেখা করলো। সে কলম্বিয়ার মেয়েদের ব্যাপারে এতটাই অভিজ্ঞ হয়ে গেছে যে সে তাদের ধরনের মধ্যে পার্থক্য করতে পারে। এমন মেয়েরা যারা সাদা ত্বক এবং কালো চুলের অধিকারী তারা 23। তারা চুল খুলে রাখে আর চুল এমন একটি মেয়ে দৌড়াচ্ছে যেন সূর্যের রশ্মি, তাহলে এইভাবে একটি ঝলক। কিন্তু আরেক ধরনের মেয়ে আছে যারা জনপ্রিয়, তারা হলো প্রাক্তন প্রেমিক। বিশ্বের ট্রান্সজেন্ডারদের কেন্দ্র হিসেবে থাইল্যান্ডকে ধরা হয়, কিন্তু কলম্বিয়াতেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক ছেলে লিঙ্গ পরিবর্তন করছে। কখনো কখনো এমন মেয়েদের সাধারণ মেয়েদের থেকে আলাদা করা খুব কঠিন। মেয়ে আমি লিন্ডা, তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা একজন পুরুষ। তার কাঁধগুলো আমার চেয়ে চওড়া, যেন স্পষ্ট নয় আমাদের জন্য, কারণ আমরা অনেক কিছু দেখেছি। অনেক ছেলেরা আছে যারা দেখবে, তাদের জন্য এটা স্পষ্ট নয়। ওহ, মানে কি, এটা কিভাবে শেষ হচ্ছে? আমি শুধু আমাদের ছেলেদের জন্য একটি বিষয় উল্লেখ করতে এবং সতর্ক করতে চাই, এবং মূলত মেয়েদের জন্য নিজেদের সম্পর্কে সচেতন হওয়া দরকার। রিপোর্ট এতে যে যদি একজন মানুষের স্পষ্ট পুরুষালী চিহ্ন না থাকে, তাহলে এটা মোটেও গ্যারান্টি নয় যে আপনার সামনে একজন পুরুষ নেই, বুঝলে? জন্মসূত্রে পুরুষ মানে একজন মানুষের লম্বা চুল, সরু কোমর, যদি তার পেছন দিকটা আকর্ষণীয় হয়, বুকটা স্পষ্টভাবে বেরিয়ে আসে এবং এমনকি গলার স্বরও নারীত্বপূর্ণ হয়, তাও আপনাকে নিশ্চিততা দেয় না। এতে আমি জোর দিয়ে বলছি, আপনার সামনে একটি মেয়ে রয়েছে। বুদ্ধিমান হন, শিশুদের ছবি চাইুন, একটার সাথে অন্যটা তুলনা করুন। এই ছবিগুলো দেখুন, একজনের 1-2 বছর, একজনের 8 বছর, একজনের 1-6 বছর। পরিবর্তন হচ্ছে। এটা ব্যাপক, এটা সত্যিই ব্যাপক। ইউরোপে আছে, ভেনেজুয়েলা থেকে মানুষ আসছে, সেখানে ট্রান্সজেন্ডাররা সব মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এটা তেমন জাঁকজমকপূর্ণ নয়, বুঝলে? আমরা এটা বিশেষভাবে দেখি না, কিছুতে নয়। এতে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে না। ইউরোপে কেমন ছিল, সত্যিই মজার কথা হচ্ছিল। 3টি সন্তান আছে, আমরা শান্তভাবে বিষয়টাকে গ্রহণ করি। যা কিছুই হোক, কখনোই তোমার ওপর চাপিয়ে দেওয়া হয় না এবং সকালে চায়ের নিয়ে আসে। হ্যাঁ মামি, সেখানে এমনটা ঘটেছিল, এটা অনুভব করেছি। এভাবে চাই না, এর বিরুদ্ধে নই, আমি করতে চাই। আমরা এখানে হ্যাঁ, আচ্ছা, স্কুলে কিছুই বলা হয় না। তারা ক্যাথলিক স্কুলে পড়ে, তাদের সবকিছু গঠন করা আছে। ম্যাক্সিন 1 বছর ধরে ভ্রমণ করছে এবং লক্ষ্য করে যে বিদেশি মেয়েরা নিজেদের রুশ বা ইউক্রেনীয় হিসেবে পরিচয় দেয়। আমি আমার জীবনে একাধিকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ধরুন, কিছু মেয়েকে দেখেছি, তারা সবাই একই মতো। ফলে বিদেশি জিজ্ঞাসা, তুমি কোথা থেকে? সে বলে রাশিয়া। আর তুমি কোথা থেকে? সে বলে অন্য একটি মেয়ে বলে রাশিয়া, এবং তাদের মধ্যে রুশিকে বলছিল না। আমি এটা স্পষ্টভাবে দেখেছি। কার কেমন আমি দেখতে পাই। আমি রুশ মানুষদের রুশ নয় এমন মানুষদের থেকে আলাদা করতে পারি। তাহলে রুশ মানে তারা কেন এমন ভাবে নিজেদের পরিচয় দিচ্ছিল? তারা নিজেদের পরিচয় দিচ্ছিল যাতে, ধরুন, কোনোভাবে আল্লাহ না করুন তাদের সেই দেশের পরিচয় প্রকাশ না পায়, আপনি রাশিয়া থেকে। এবং সবাই এটা বিশ্বাস করেছিল। যখন কেউ কিছু খারাপ কাজ করেছে বা সমস্যা সৃষ্টি করেছে, তখন সে বলেছে রাশিয়া থেকে। হ্যাঁ, রাশিয়া থেকে। তো এটা তো বোঝা যাচ্ছে। চিত্রটি রাশিয়া এবং ইউক্রেনে শুধুমাত্র যৌনকর্মী রয়েছে, তা বাস্তবতার সাথে মেলে না। মানে রাশিয়া এবং ইউক্রেনে যৌনকর্মী নেই। এশিয়ার দেশগুলোতে, লাতিন আমেরিকার দেশগুলোতে যে পরিমাণ রয়েছে তার পাশে, মানে আমাদের এই অংশের আধ্যাত্মিকতার যে স্তর রয়েছে তা সত্যিই অসাধারণ। এটা উচ্চতম স্তরের। আমি বিভিন্ন দেশে গিয়েছি, আমি তোমাকে শপথ করছি। অভিজ্ঞতা অনুযায়ী ম্যাক্সিম মেডেলিন কলম্বিয়ার সবচেয়ে অশালীন শহর নয়। পেরেরায় ছিলাম, মানিসালেসে ছিলাম, কার্তাগেনায় ছিলাম। কার্তাগেনায় পুরো শহর ব্যবসায় পরিণত। এটা শুধু কলম্বিয়াতেই নয়, ব্রাজিলে একই গল্প। প্রতিটি শহরে মেয়েদের সাথে গলির মতো জায়গা স্বাভাবিক। এখানে কথা বলার জন্য $2 লাগে, ঠিক এই জায়গাটাতেই এবং এর উপরে। ধরুন, ফার্মেসি থেকে মেয়ের সাথে $2-3 কথা বল, মানে 3 তো কম র্যাকেট তো নিশ্চয়ই দৌড়াবে। যদি ধরো এটা সেই বারে হয়, তুমি ইতিমধ্যে ঢুকেছ এবং ওপেন এয়ারে উঠেছ, তাহলে সেখানে তোমাকে বলতে পারে, ধরো 400, ধরো এই মেয়েগুলোর জন্য $8, $100। সর্বশেষ ভিডিওগুলোর একটি আমি ব্রাজিলের ফাভেলাগুলোর ভয়াবহতার কথা বলেছিলাম। দেখো, যদি এখনো সেই পর্বটি না দেখে থাকো, তাহলে এটা সবই ফুলের মতো। যা ঘটছিল তার তুলনায় সাম্প্রতিক। এখানে নেগেলিমা
এখানে মানুষ সব সময় বিপদের মধ্যে বাঁচতে অভ্যস্ত। এখানে দেখা যাচ্ছে এই এলাকায় প্যারামিলিটারিরা নিয়ন্ত্রণ করছিল, প্যারামিলিটারিরা সেপারেটিস্টদের মতো, বিদ্রোহীদের মতো, এবং সুতরাং এখানে সব সময় মানুষকে নিযোগ দেওয়া হতো, কারণ মানুষ খুব গরিবভাবে বাঁচত এবং আজও তারা খুব ধনীভাবে বাঁচে না বলাই যায়। তাদের কাছে সব সময় হারানোর কিছু ছিল না। যে কেউ ধরো কুবারা থেকে এখানে আসলে আমাকে 2 জন তরুণ ছেলে কাজ করতে হবে, তারা রাজি হয়ে যেত। কুমুনা 1-3 মেডেলিনের অনেক ফাভেলার মধ্যে একটি। দেখুন তাদের সংখ্যা কত। সব পাহাড় জুড়ে বস্তি ছড়িয়ে আছে, কিন্তু ঠিক কুমুনা 1-3 সত্যিকারের যুদ্ধের ঘটনা সহ্য করেছে। 2 বছর আগে কর্তৃপক্ষ একটি এলাকা পরিষ্কার করার অভিযান চালায়, যা মাদক ব্যবসায়ীদের জন্য অপ্রবেশ্য ছিল। তখন অনেক মানুষ মারা যায় এবং ক্যালিব্রি পাখি। এই বিশেষ সামরিক অভিযানটি কিভাবে শুরু হয়েছিল? সোজা হেলিকপ্টারগুলো এসে সবাইকে বোমা মারতে শুরু করেছিল নাকি? না, আসলে এমন হয় 2002 সালের অক্টোবর মাসে, যেমন আমি বলেছিলাম, মেডেলিন পরিষ্কার করার প্রোগ্রামের আওতায় তখন প্রেসিডেন্ট ওরিপ ছিলেন। 2টা হেলিকপ্টার অর্থাৎ ভোর 5টায় এসে এমন ভাবে ঝুলে থাকে, মানুষেরা আতঙ্কিত, বুঝতে পারছে না কি হচ্ছে। এটা তো শুধু হেলিকপ্টার নয়, সেখান থেকে আরো কিছু হচ্ছে। ন্যাশনাল গার্ড, পুলিশ সব মিলিয়ে ব্যাটালিয়ন ট্যাঙ্ক। নিচে পরিষ্কার করণ, উপরে পরিষ্কার করণ। মানুষেরা আতঙ্কিত। মহিলারা এমন ভাবে সব সাদা জিনিস বাইরে ঝুলিয়ে দিতে শুরু করে, কম্বল, শীত। দয়া করে এই বাড়ির দিতে গুলি করবেন না, আমরা শান্তিপ্রিয়। এটি আন্না। সে মেডেলিনে থাকে এবং গ্রাফিতি করে। পরিষ্কারকরণের সময় সে ঠিক কুমুনা 1-3 থাকতো। ওহ ভাইরা, কুমুনায় এমন দৃশ্য নিয়ে জীবন কাটানো। আচ্ছা, এটা আমি জানি না, অনেক দামি। Сколько, кстати, это стоит? Usted cuánto paga para vivir acá? ¿Cuánto? 700.000. 700 тысяч получается. Это ее собственность, да, семейная. আন্না তার বাবা মায়ের সাথে এবং 2টি সন্তানের সাথে থাকে, আর পর্যটনের ব্যবসা ভালো চলছে। সে সম্প্রসারণের পরিকল্পনা করছে, আর তার পরিবার পাশের ঘরে কিছু পণ্য বাছাই করছে। কিন্তু আগে কুমুনা তেমন লাভজনক জায়গা ছিল না। যেমন আমি যেদিন অপারেশন শুরু হলো, তারা ঠিক ক্লাসে ছিল, আর সেই সময় গুলি বিনিময় শুরু হলো। তাদের জীবন বাঁচানোর জন্য বেঞ্চের নিচে লুকাতে হলো। সে স্কুলে ছিল, আর এই অপারেশন শুরু হলো, যা 3 দিন ধরে চলেছিল, বলার অপেক্ষা রাখে না। সে কি এই হেলিকপ্টারগুলো দেখেছিল, এবং সে নিজে এই হেলিকপ্টারগুলো পরিচালনা করছিল। সে বলছিল যে সেই সময় সে কুমুনা 1-3 অন্য একটি অংশে থাকছিল, কিন্তু তবুও সেই অংশ ঠিক একইভাবে সবকিছু অনুভব করেছিল। এখানে অনেক মৃত মানুষ ছিল। এখানে ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল, এবং সেনাবাহিনী এই এলাকাটি খুব সক্রিয়ভাবে রক্ষা করছিল। মানে খুব ভয়ঙ্কর ছিল, এবং এই কুমুনার সব অংশ একইভাবে অনুভব করেছিল। আন্না প্রতিবেশীদের সাথে প্রতি বার্ষিকীতে সাদা পতাকা নিয়ে রাস্তায় বের হয়। 9-0 ক্ষতিগ্রস্তরা ছিলেন নিরীহ নাগরিক। তাদের কি সেই অপারেশন থেকে কোনো খারাপ স্মৃতি রয়ে গেছে? শাসকদের প্রতি কি এখনো ঘৃণা রয়ে গেছে? তাহলে দেখো, অনেক জল পড়ে গেছে। হ্যাঁ, এখানে বলার মতো লাতিন আমেরিকার মানসিকতা। তারা অতীতে বাস করে না, তারা বর্তমানের উপর বেশি মনোযোগ দেয়। তারা প্রতিটি মুহূর্তের আনন্দ উপভোগ করে। নাচ, গানের অনুষ্ঠান, হ্যাঁ, এটা সব তাদের সম্পর্কে। কিন্তু তবুও হ্যাঁ, এখানে কিছু জাদুঘর আছে যা ঠিক সেই ঘটনাগুলোর প্রতি উৎসর্গীকৃত যা ঘটেছিল। এখানে প্রচুর গ্রাফিতি আছে যা এভাবে বা ওভাবে, হ্যাঁ, এটি অতীতের একটি ইঙ্গিত। বস্তির বড় অংশই যুবক। তারা এখন নিজেদের এবং পর্যটনের উপর বেশি মনোযোগ দিচ্ছে। এখন কুমুনায় টাকা বিনিয়োগ করা হচ্ছে। এখানে যোগাযোগ ব্যবস্থা আছে এবং এলাকায় মেট্রো চালু হয়েছে, যদিও কলম্বিয়ার রাজধানীতেও মেট্রো নেই। হ্যাঁ, এখানে তাদের কাছে সবকিছু আছে। বিদ্যুৎ আছে, পানি আছে, ধোয়ার মেশিন আছে, ফ্রিজও আছে। এখানে তাদের কাছে একটি বিশেষ গ্যাস আছে যা আসলে পানি গরম করে, তাই তাদের কাছে গরম পানিও আছে। আমরা এখন সেই বিখ্যাত এক্সক্রেটারের কাছে পৌঁছাচ্ছি। সরকার একসময় এই এক্সক্রেটারটি নির্মাণে $7 মিলিয়ন বিনিয়োগ করেছিল। মানে এটা কি এখানে কঠোরভাবে পরিষ্কার করার জন্য ক্ষতিপূরণ ধরনের কিছু? হ্যাঁ, এখানে কঠোরভাবে পরিষ্কার করা হয়েছিল। 2টি যুদ্ধ বলা যাক। মানে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, পার্থক্য হচ্ছে আগে মানুষ এভাবে উঠতো, বিশেষ করে বৃদ্ধরাও। তাহলে আমি 1 দশমাংশ পার হয়েছি, আর আমি অবাক হয়ে গেছি।
এখন কুমোনার সব রাস্তায় পর্যটকরা ভিড় করছে, প্রতিটি ভবনে গ্রাফিটি আছে। এটা মানে ত্বকের রং যাই হোক, আমরা সবাই একটাই মাংসের তৈরি। অথবা হয়তো আমি ভুল বুঝেছি। এসকোবারের নামেই এখানে সবাই উপার্জন করছে, যাদের অলস্তা নেই। তার ছবির সঙ্গে স্মারক, ছবি এবং এমনকি বইও বিক্রি হয়। স্থানীয়রা ভিড়ে থাকতে অভ্যস্ত। একজন লোক দাঁত ব্রাশ করছে, আশেপাশের লোকেরা সোশ্যাল মিডিয়ার জন্য নিজেদের ছবি তুলছে। এখানে মানুষ বাস করে, অবশ্যই। এখানে ফাটলের মধ্যে প্রতিটি বাড়ি উপার্জন করার চেষ্টা করছে। কোথাও একটি জাদুঘর, কোথাও একটি ক্যাফে, কোথাও হোটেলের মতো। এটা এক ধরনের ক্ষতিপূরণ, কারণ আগে এখানে খুব কঠিন ছিল। আমার মনে হয় কার্টেলের কাছে এই মুহূর্তে এখানে থাকা সব পর্যটককে গুলি করার জন্য গুলি যথেষ্ট নেই। এলাকায় শান্তিতে খাবারের ডেলিভারি চলছে। বাচ্চারা রাস্তায় ভিডিও গেম খেলছে, যেমন আমি 2-0 বছর আগে খেলতাম। আর যে কোনো জানালায় তাকালে তোমার সঙ্গে হ্যালো বলবে। আর এই মেয়েটা পারছে না, ঘুমাচ্ছে। এটা আরেকটা খুব বন্ধুত্বপূর্ণ না হওয়া বন্ধু, কিন্তু দেখা গেল আমাদের পেছনে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তাই আমরা মাফ করে দিলাম। আমাদের এখানে সকালে একটা বোমা এসকেলেটর মানুষ তুলছে, কিন্তু এখানে ভিড় হয়ে গেছে, তাদের তোলার আর জায়গা নেই। আমি ভয় পাচ্ছি, আমার ব্যাগটা পরিষ্কার করেনি। কমিউনে সব সময় নাচের প্রতিযোগিতা হয়। যত উপরে তত ভালো নাচে ছেলেরা। কলম্বিয়ায় এমিল এবং নাস্তিয়াল সন্তানরা সময় নষ্ট করে না। উদাহরণস্বরূপ আওরা তার কম বয়স সত্ত্বেও মডেল হিসেবে কাজ করে, উপার্জন করছে। সে এখানে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। সে নিজের টাকা উপার্জন করছে এবং এখানে সে যেন বড় হয়ে উঠছে। দারুণ, তার এটা পছন্দ এবং এটা তার জন্য খুব। আমাকে রেস্তোরাঁয় নিয়ে যায় বাবা, আমি খাওয়াচ্ছি। কত উপার্জন করে যান? ঠিক আছে, 1-0, 2-0 শুটিং এর দিন শিশুর জন্য এটা দারুণ। সে 3টি ছবির জন্য $400 দিয়ে শুরু করেছিল। সব টাকা কি তার কাছে থাকে? তার একটি অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে তার জন্য টাকা জমা করি। সে কিছু কিনতে চায়, কোথাও যেতে চায়, যদি কিছু অতিরিক্ত হয়। শিশুরা খেলাধুলা করছে এবং আবহাওয়ায় আনন্দিত। এখানে শিশুদের বিনোদন বেশি। এছাড়াও এখানে আবহাওয়া সবসময় ভালো থাকে, তা অসুস্থ হয় না। এখানে প্রায় কেউ অসুস্থ হয় না, কারণ সব সময় উষ্ণ থাকে। আমি মনে করি সব শিশুকে বিভিন্ন দেশে পাঠানো। এখন ইলিয়াস বার্সেলোনায় ফিরে যেতে চায়, ক্লেটন আমেরিকায় পড়তে যেতে চায়। এখানে সুযোগও আছে যে গ্রান্ট পেয়ে আমেরিকায় পড়তে স্কুল শেষ করা যায়। এমিলও আমেরিকায় স্কুল শেষ করেছে। অ্যাব্রোরা খুব চায়, সে ফরাসি ভাষা শিখছে, সে কানাডায় যেতে চায়। আমরা ভাবছি ফরাসি অংশে কোথাও, হয়তো, কেন নয়? তাহলে আমরা ক্যারিবিয়ান সাগরের কোনো একটি দ্বীপে চলে যাব এবং পরে শুধু মানুষদের নিয়ে ঘুরে বেড়াবো, লক্ষ্য করব। Один из возможностей, да. Мы ничего не исключаем, поэтому мы не ограничиваем никого ни в каких рамках. У нас он каждый день свою религию меняет. Он еще пока не понимает, что это, да. Он говорит: о, классная, хорошая традиция, хочу быть. В 3-4 церкви он уже ходит. Вот там хорошая юношеская группа, я буду туда ходить. Да, ему нравится, у него есть группа. Но он меняет юношеские группы церковные по субботам вечером. Какие религии перепробовали? Ну, в смысле, там, наверное, протестанты, там, все внутри католической религии. Католический, да, но однажды, да, он смешно говорит: все, я буду мусульманин, буду Рамадан держать. Я говорю: отлично, я говорю, тогда пойдем, мы тебе обрезание надо сделать. Ой, нет, вы что? তোমরা স্কুলে কি পড়ছো? আমরা কি পড়ছি? গণিত, স্প্যানিশ, ইংরেজি। তারপর আরো একটি বিষয় আছে, এমপ্রেন্ডিমেন্ট। এমপ্রেন্ডিমেন্ট মানে হলো অর্থাৎ উৎপাদনের কাজ। এটা কি ধরনের উদ্যোক্তা বিষয়? কি বলছো? তোমাদের কি ধরনের কথা বলে কিভাবে টাকা উপার্জন করা যায়? আমাদের পেশাগুলি সম্পর্কে বলা হয়, কত টাকা উপার্জন হয়, কিভাবে উপার্জন করতে হয়। কিন্তু তুমি গর্বিত যে তুমি ইতিমধ্যে টাকা উপার্জন করছো, তাও আবার ভালো পরিমাণ। হ্যাঁ, তোমার এটা পছন্দ হচ্ছে। হ্যাঁ, কোন ভাষায় কথা বলা তোমার পক্ষে সহজ, স্প্যানিশ না রুশ? দুটোতেই। একই, কোনো সমস্যা নেই, তাই না?
কখনো কখনো যখন আমি স্প্যানিশে অনেক কথা বলি, এখানে আমার বন্ধু বান্ধবী বন্ধুরা আছে এবং স্কুলে আমরা তো স্প্যানিশে কথা বলি, তখন মাঝে মাঝে আমার রাশিয়ান ভাষার শব্দগুলো ঠিকভাবে বের হয় না। তাহলে যখন তুমি একা এবং কিছু নিয়ে ভাবছো তখন কি বলা যায়? তুমি কি স্প্যানিশে ভাবছো নাকি রাশিয়ান ভাষায় একটাতে? আমি সাধারণত রাশিয়ান ভাষায় ভাবি, কিন্তু কখনো কখনো স্প্যানিশেও ভাবি। এটা প্লেটন, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। স্কুল সম্পর্কে কিছু বলো, সেখানে কি হচ্ছে? Что проходите? Какие предметы? Нравятся девочки? Он не в школе их смотрит, он по инстаграму их смотрит. Ты подглядываешь, что ли? Он всегда такой. তোমার বন্ধুদের কিছু বলো। বন্ধুরা ভালো, সব সময় জানতে হবে তুমি কাদের সাথে যাচ্ছ। পাগল হয়ে যায়, তাই না? শুনো, তোমার বয়সের এখানে কি রুশ ভাষায় কথা বলা ছেলেরা আছে? আমার স্কুলে নেই, কিন্তু আমি একজন বন্ধুকে জানি, তার নাম দানিয়া, আর আমরা একসাথে বন্ধু। Дети ходят в католическую школу. Внутри школы есть церковь. Им скорее нравится это? কথোপকথন হলো যদি তাদের সবকিছু দেখানো হয় তাহলে তারা বুঝতে পারবে। যেমন আমরা চেষ্টা করি বা আমি বিশেষভাবে আওরোর সাথে এটা নিয়ে কাজ করেছি এমন ভাবে যে যদি সবাই এটা করে তাহলে তারা জানে না তোমার কি করা উচিত। বুঝিয়ে বলো কেন। কলম্বিয়া খুব বড় দেশ নয়, কিন্তু আবহাওয়ার দিক থেকে অঞ্চলগুলো খুব ভিন্ন। আমার জন্য মেডেলিনের গড় বার্ষিক তাপমাত্রা প্রায় 2-5 ডিগ্রি, এটা একদম নিখুঁত। এখানে অসাধারণ আবহাওয়া, এখানে শীত নেই, এখানে খুব সুন্দর প্রকৃতি, অবিশ্বাস্য এবং খুব বৈচিত্র্যময়। এখানে আমাদের সবকিছু আছে, পর্বত, সাগর, তুষার, যা কিছু চাই। আপনি কি মনে করেন কলম্বিয়া এমন একটি জায়গা যেখানে আপনি সারা জীবন বসবাস করবেন? সম্ভবত এটা অস্বীকার করা যায় না। কমপক্ষে আপনি যতক্ষণ না স্কুলের বাচ্চারা পড়াশোনা শেষ করছে, আমরা কলম্বিয়া ভিত্তি হিসেবে রেখে দিতে চাই। কলম্বিয়া একটি ভিন্ন জগৎ এবং প্রত্যেকে এটিকে নিজের মতো করে দেখে। এখানে আসতে কিছু মানুষের জন্য ভয়ঙ্কর, কিছু মানুষের জন্য ভয়ঙ্করভাবে আকর্ষণীয়, আর কিছু মানুষের জন্য অন্য কোথাও বসবাস করা একদম বিরক্তিকর। আমি একসাথে কলম্বিয়ায় হতবাক এবং ঠিক বুঝতে পারিনি এটা কি ছিল। তাহলে আমি এখানে অবশ্যই ফিরে আসব। আমার চ্যানেলে আরও কিছু পর্ব আসবে, তাই আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। ভোভা কারমানভ, বিদায়। ইউটিউবের বেল আইকনে সব মোডে ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিওগুলো মিস না হয়।